আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সুস্থ ও নিরাপদে আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি মাস্টার্স শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি নিয়ে। আজকে আমি তোমাদের গ্রামীণ অর্থনীতির দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো আজকেই আমার সাথে অনলাইনে তোমাদের প্রথম ক্লাস। আজকে এই দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অর্থনীতির কাঠামো নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নামটা হলো বাংলাদেশ অর্থনীতির কাঠামো বা স্ট্রাকচার অফ বাংলাদেশ ইকোনমি। দ্বিতীয় অধ্যায়। বিষয় কোডটা হচ্ছে 312213। গ্রামীণ অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতির কাঠামো। বাংলাদেশের অর্থনীতির কাঠামোর আজকের আমার আলোচনার বিষয়গুলো হলো অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন কি, অর্থনৈতিক উন্নয়ন কি। দ্বিতীয় টপিকটা হলো বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। 3 নম্বর টপিকটা হলো বাংলাদেশের নিম্ন মাথাপিছু আয়ের কারণসমূহ। তোমাদের প্রায় পরীক্ষাতে আসে বাংলাদেশের মাথাপিছু আয় নিম্ন হওয়ার কারণটা কি। 4 নম্বর টপিকটা হলো মাথাপিছু আয় বৃদ্ধির উপায়সমূহ। মাথাপিছু আয় বৃদ্ধির উপায়সমূহ। তো আমি আজকে এই 4টা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থনৈতিক উন্নয়ন কি, প্রথমেই যদি আমি আলোচনা করি যে অর্থনৈতিক উন্নয়ন কি। অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি সাধারণ কথায় অর্থনীতির উন্নয়ন, কিন্তু যদি তুমি ডিটেলস যাও অর্থনীতির ভাষায় আলোচনা করো তাহলে তোমাকে আলোচনা করতে হবে অর্থনৈতিক উন্নয়ন কি। অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তাই না, যে প্রকৃত জাতীয় আয়ের দীর্ঘ সময় ধরে যদি একটি দেশের প্রকৃত জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেই অবস্থাটাকে আমরা বলছি অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে অর্থনীতিবিদ রস্ট্র বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যেখানে বিজ্ঞানের প্রসার ঘটবে, তারপরে এই বিজ্ঞানটা অর্থনৈতিক উদ্দেশ্যে এই বিজ্ঞানটার আবার কি হবে, প্রয়োগ হবে, অ্যাপ্লাইটা হবে, তাই না। তারপর তোমার এমন একটি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে,
বিজ্ঞানের প্রসার হবে, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে, তাই না? এই বিজ্ঞানটা আবার হচ্ছে প্রয়োগ হবে অর্থনৈতিক উদ্দেশ্যে। হ্যাঁ, অর্থনৈতিক উদ্দেশ্যে বিজ্ঞানের প্রয়োগ বা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, রাষ্ট্র এইভাবে বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যেখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে, বিজ্ঞানের তোমার অ্যাপ্লাই হবে বা প্রয়োগ হবে, উন্নয়ন সব দিক থেকে একটি তোমার দীর্ঘমেয়াদী একটা লং রান, দীর্ঘমেয়াদী একটা প্রকৃত জাতীয় আয়ের বৃদ্ধি পাবে। তখন এই অবস্থাটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু আধুনিক যে ধারণা বা আধুনিক যে সংজ্ঞা অর্থনৈতিক উন্নয়নের, সেখানে দেখা যায় যে অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি উন্নয়নকে বলা হচ্ছে যে যেখানে দারিদ্রতা, তারপরে তোমার সমতা, হ্যাঁ, এই বিষয়গুলো আসবে, বৈষম্য দূর, ইকুয়ালিটি থাকবে না, বাট দারিদ্র থাকবে না, ইকুয়ালিটি থাকবে না, তারপরে হচ্ছে ইকুয়ালিটি থাকবে সব জায়গায়, সমতাটা সব জায়গায় থাকবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে তোমার আধুনিক যে তোমার সংজ্ঞা, সেখানে এই আলোচনাটা বলা হচ্ছে। ঠিক আছে, তো তোমার অর্থনৈতিক উন্নয়ন বলতে আধুনিক সংজ্ঞা মতে কি বলছে যে সামাজিক কাঠামোর উন্নয়ন হবে। আধুনিক যে ধারণা অর্থনৈতিক উন্নয়নের, সেখানে বলা হচ্ছে যে সামাজিক কাঠামোর উন্নয়ন ঘটবে। তারপর বলছে যে দারিদ্রতা দরিদ্র মানুষের জীবনযাত্রার মানের, মানুষের কি হবে, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। দরিদ্র মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটবে, কোনো ধরনের অসমতা থাকবে না, মানুষের মূল্যবোধ ও মূল্যবোধের উন্নয়ন ঘটবে, মানুষের মূল্যবোধের উন্নয়ন ঘটবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না, সব জায়গায় সমতা থাকবে। ঠিক আছে, এবং অর্থনৈতিক কাঠামোরও তখন উন্নয়ন ঘটবে। আধুনিক যে ধারণা অর্থনৈতিক উন্নয়নের, আধুনিক যে সংজ্ঞা, আধুনিক ধারণা, সেখানে বলা হচ্ছে দারিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। তারপর তোমার কোনো ধরনের অসমতা থাকবে না, সমতা বিরাজ করবে। এরপরে হচ্ছে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটবে, উন্নয়ন ঘটবে আর কি। আর হচ্ছে অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে। তারপর তোমার মানুষের মধ্যে যে বৈষম্যতা, এটা হচ্ছে কমে আসবে, হ্রাস পাবে আর কি। এটাই হচ্ছে আধুনিক চিন্তাধারার মধ্যে অর্থনৈতিক উন্নয়নের আধুনিক যে সংজ্ঞা, সেটা। হ্যাঁ, তো এখন আসো 2 নম্বরটা, যে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ
যদি ব্যাখ্যা করি তাহলে কি কি আসতেছে বলো তো? খাত তো অনেকগুলোই আছে, তাই না? অর্থনৈতিক খাত সমূহের মধ্যে রয়েছে কৃষি ও বনজ সম্পদ, তারপর তোমার মৎস্য সম্পদ, এরপর কি আছে খনিজ সম্পদ, খনিজ প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে শিল্প। তাহলে কি আসতেছে? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির খাত কৃষি ও বনজ সম্পদ, 2 নম্বরটা আছে হচ্ছে মৎস্য সম্পদ, তিন নম্বরে আছে হচ্ছে তোমার খনিজ সম্পদ, খনিজ সম্পদ, 4 নম্বরে আছে শিল্প, এবং আছে বিবিধ। তো এখানে হচ্ছে কৃষি ও বনজ সম্পদের মধ্যে আমরা দেখি যে আন্তঃখাতগুলো হলো তোমার শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনায়ন, এগুলো, তাই না? মৎস্য সম্পদ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আরেকটা অন্যতম খাত। হ্যাঁ, অর্থনীতিকে এটা হচ্ছে এই সম্পদ সমৃদ্ধ করেছে। তারপরে আছে খনিজ সম্পদ। খনিজ সম্পদে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহের মধ্যে খনিজ সম্পদ একটি অন্যতম খাত, যেখানে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ আমাদের, কিন্তু হচ্ছে এখানে খনিজ সম্পদ রয়েছে অনেক, খনিজ সম্পদের পরিমাণও রয়েছে অনেকটা, কিন্তু এগুলো হচ্ছে উত্তোলনের যে ব্যবস্থা সেটা বাংলাদেশের কম রয়েছে আর কি। এই কারণে হচ্ছে খনিজ সম্পদের স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও আমরা আমাদের খনিজ সম্পদের ঘাটতি রয়েছে। লাস্ট যেটা শিল্প, বাংলাদেশের শিল্প খাত একটা অন্যতম খাত, যেটি হচ্ছে দ্বিতীয় প্রধান খাতের মধ্যে ছিল, বাট হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে কৃষি খাত, তারপরে এখন পোশাক খাতটা হচ্ছে ইনক্লুড হয়ে গিয়েছে। অর্থনৈতিক দ্বিতীয় খাত যেটা, সেটা হচ্ছে পোশাক খাতটা এখানে তোমার অ্যাড হয়েছে। এরপরে আসে যে আমার কাছে আমার মনে হয় যে মানুষের খাত সময়ের মধ্যে তৃতীয় প্রধান খাত হচ্ছে বর্তমানে শিল্প খাতকেই আমার মনে হয় শিল্প খাত। হ্যাঁ, এই হলো বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। আরও বিবিধ অনেক খাত রয়েছে। হ্যাঁ, তো উল্লেখযোগ্য যে খাত সেগুলোর মধ্যে এই 4টি বিশেষভাবে আর কি লক্ষণীয়। তো এখন আমরা আলোচনা করব হলো তোমার 3 নম্বর যে টপিকটা, এটা 3 নম্বর টপিকের মধ্যে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশের নিম্ন মাথাপিছু আয়ের কারণ সমূহ। মানুষের নিম্ন মাথাপিছু আয়ের কারণ কি? কেন আমাদের মাথাপিছু আয় নিম্ন? হ্যাঁ, তো মাথাপিছু আয় নিম্ন হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পাকিস্তানি শাসন ও শোষণ। হ্যাঁ, যে ব্রিটিশ তোমার পাকিস্তান পূর্বে, স্বাধীনতার পূর্বে যে আর কি একটা তোমার স্বাধীনতা পূর্ব সরকারের শাসন ও শোষণ, মানুষের মাথাপিছু আয় নিম্ন হওয়ার অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা কারণ যদি আমি দেখি, সেটা হলো স্বাধীনতা পূর্ব সরকারের শাসন ও শোষণ। এই স্বাধীনতা পূর্ব যে সরকার ছিল, অর্থাৎ তোমার 200 বছর ব্রিটিশরা আর তোমার 24 বছর পাকিস্তানি শাসন ছিল আমাদের দেশে। তো এই সময়টাতে তারা আমাদের দেশটাকে পুরো নিঃস্ব করে দিয়ে তারপরে গিয়েছে।
এই কারণেই কিন্তু হচ্ছে এই যে যে ধারাটা অব্যাহত রয়েছে, এই ধারার প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন ছিল। হ্যাঁ, স্বাধীনতা পূর্ব সরকারের শাসন শোষণের তারা কি করেছে, তারা হচ্ছে আমাদের দেশটাকে কাঁচামালের প্রধান উৎস হিসেবে তারা ব্যবহার করেছে। কিন্তু তোমার দেখো তারা কি করছে, কোনো কোনো ভারী কোনো যে শিল্প, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোনো শিল্প বা গুরুত্বপূর্ণ কোনো উদ্যোক্তা কিন্তু তারা তৈরি করেনি। হ্যাঁ, এই কারণে হচ্ছে শুধুমাত্র তারা কি করেছে, কাঁচামালের উৎস হিসেবে তারা আমাদের দেশটাকে ব্যবহার করেছিল। সেই ক্ষেত্রে এই যে মাথাপিছু আয়টা তখন নিম্ন ছিল। দ্বিতীয়ত যে কারণ, স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি। স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি তোমার 2 নম্বর মাথাপিছু আয় নিম্ন হওয়ার 2 নম্বর কারণ হলো তোমার মানুষের মাথাপিছু আয় একটা হলো তোমার যুদ্ধ পূর্ব অর্থাৎ স্বাধীনতা পূর্ব সরকারের শাসন ও শোষণ, এটা আলোচনা করেছি। 2 নম্বরটা হলো তোমার যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি। স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি। স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি যে আমাদের যোগাযোগ খাতে হচ্ছে অনেক বেশি পরিমাণের ক্ষতি হয়ে গিয়েছে, এবং মানুষের অনেক যে মানব শক্তির যে একটা ক্ষতি, দীর্ঘস্থায়ী ক্ষতি, এটাও হয়েছে। হ্যাঁ, তো অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে। এই যে যে ক্ষতি সাধিত হয়েছে, এর প্রেক্ষিতে কি হয়েছে, তোমার আমাদের জনগণের মাথাপিছু আয় নিম্ন হয়েছে ছিল। হ্যাঁ, জনগণের মাথাপিছু আয়টা একদম কমে গিয়েছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধিটা একদম অনেক কমে গিয়েছিল। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে অনুন্নত কৃষি। অনুন্নত কৃষি। অনুন্নত কৃষি, বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, এটা একটু লক্ষ্য করলে দেখবা যে কৃষি ব্যবস্থাটা হচ্ছে অনুন্নত ছিল। অনুন্নত মানে বহির্বিশ্বের সাথে যদি কম্পেয়ার করো, সেক্ষেত্রে দেখবা যে বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, সেটা কিন্তু হচ্ছে অনুন্নত ছিল। যেমন তোমার সেই গ্রামের দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবা যে ছিল আগে আগে কিন্তু এখন এই অবস্থার কিন্তু ধীরে ধীরে পরিবর্তন ঘটছে। কিন্তু যতটুকু পরিবর্তন ঘটা দরকার, ততটুকু আমার মনে হচ্ছে যে পরিবর্তন হয়নি। এই কারণে হচ্ছে কৃষি ব্যবস্থা অনুন্নত থাকার কারণে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বা প্রবৃদ্ধির পরিমাণটা কম। 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে শিল্পের প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেল, গ্যাস, হ্যাঁ, তারপরে খনিজ যত সম্পদ রয়েছে, সেগুলো কি হচ্ছে, প্রপার ইউজ হচ্ছে না। প্রপার ইউজ না হওয়ার কারণে আমাদের যে মাথাপিছু আয়, সেটা হচ্ছে নিম্ন হচ্ছে। হ্যাঁ, তো আবার দেখো হচ্ছে 5 নম্বর যে বাংলাদেশের মাথাপিছু আয় নিম্ন হওয়ার আরেকটা কারণ হলো তোমার দ্রুত শিল্পের অনগ্রসরতা। শিল্পের অনগ্রসরতা। শিল্পের অনগ্রসরতা,
শিল্পের অনগ্রসরতা এরকম যে বাংলাদেশের যে শিল্প ব্যবস্থা, শিল্প কাঠামো, সেটি হচ্ছে তোমার অনগ্রসর। হ্যাঁ, যেটা আপগ্রেড হওয়া দরকার, যতটা আপগ্রেড হওয়া দরকার ততটা কিন্তু হচ্ছে না। এইটা না হওয়ার কারণে এখান থেকে প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে, আর প্রোডাকশন কমে যাওয়ার ফলে যে অবস্থাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় কমে, প্রবৃদ্ধিও কমে যায়। হ্যাঁ, তো 6 নম্বর হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, দেখো যদি তুমি লক্ষ্য করো, বাংলাদেশে কিন্তু এত ছোট একটা দেশ, সেখানে জনসংখ্যার আধিক্য অনেক বেশি, আর সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে ওভারঅল মানুষের উপরে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, সেটা তার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মাথাপিছু আয় নিম্ন। 7 নম্বর কারণ হলো তোমার মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা, মূলধনের স্বল্পতা কারণে হচ্ছে বিনিয়োগটা কমে যাচ্ছে, আর বিনিয়োগ কমে গেলে অটোমেটিকলি এটার প্রভাব মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে, তাই না? এটাই তো হচ্ছে কথা, যে মূলধনের স্বল্পতার কারণে হচ্ছে এটা একটা বড় প্রভাব অর্থনীতির উপর পড়ে, একটা নেগেটিভ প্রভাব। সেটির কারণে হচ্ছে মাথাপিছু আয় নিম্ন। তারপর 8 নম্বর যে কারণ, 8 নম্বর কারণটা যদি দেখো, কারিগরি জ্ঞানের অভাব। কারিগরি জ্ঞানের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, কারিগরি জ্ঞানের অভাব। মানুষকে যদি হচ্ছে কারিগরি জ্ঞান হাতে কলমে যদি কাজ শেখানো যেত, যদি হচ্ছে যেইভাবে জীবনযাত্রা করা দরকার সেটা যদি আমাদের হচ্ছে হাতে কলমে সেটা যদি শেখানো যেত, কারিগরি জ্ঞানের পরিমাণটা যদি আরো বেশি বৃদ্ধি পেত, তাহলে কিন্তু মানুষ দক্ষ প্রশিক্ষিত একজন মানব সম্পদে পরিণত হতো, তাই না? তখন কি হতো, অটোমেটিকলি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেত এবং হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি পেত। এর ফলে যেটা ঘটতো সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হইতো। 9 নম্বর কারণ মাথাপিছু আয় নিম্ন হওয়া, 9 নম্বর কারণ হচ্ছে অনুন্নত অর্থনৈতিক কাঠামো। অনুন্নত অর্থনৈতিক কাঠামো, অনুন্নত অর্থনৈতিক কাঠামো, অনুন্নত অর্থনৈতিক কাঠামো যদি তুমি চিন্তা করো, যে বাংলাদেশের যোগাযোগ, পরিবহন ও যোগাযোগ যে ব্যবস্থাটা রয়েছে, এটি হচ্ছে ভঙ্গুর। বিভিন্ন জায়গাতে হচ্ছে পরিবহন, যে রাস্তাঘাট বলো, শিক্ষা, স্বাস্থ্য, এই খাতগুলো কিন্তু এখনো অনুন্নত রয়েছে। এই অনুন্নত হচ্ছে অর্থনৈতিক কাঠামোর কারণে মানুষের মাথাপিছু আয় প্রবৃদ্ধি কমে গিয়ে মাথাপিছু আয় নিম্ন হয়েছে। হ্যাঁ, এটা একটা অন্যতম কারণ হতে পারে। 10 নম্বর কারণটা হলো তোমার প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, যে ডিজাস্টার, এনভায়রনমেন্টাল যে একটা ডিজাস্টার, সেটা কি হয়, সেটাতে অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়। যেমন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে প্রত্যেকটা বছর, হ্যাঁ, দেখা যায় অনেক বেশি উপকূলীয় অঞ্চলের মানুষের অনেক যানবাহন, তারপর সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন আইলা, সিডর, হ্যাঁ, এই যে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এর কারণে কিন্তু কি হচ্ছে, তোমার এমন একটা প্রভাব সৃষ্টি হচ্ছে সেই এরিয়াগুলোতে, একটা ফসলের ক্ষয়ক্ষতি, হ্যাঁ, তাদের পশুর উপরে বলো, তাদের বিভিন্ন বিষয়ের উপর তাদের এমন একটা ক্ষতি সাধিত হয়, যেটা একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়ে। এর ফলশ্রুতিতে দেখা যায় সেই এরিয়ার মানুষগুলোর অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার ফলে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে
তাদের সময় লাগে এবং তাদের এই যদি এটা না হতো, প্রাকৃতিক দুর্যোগটা যদি না হতো, তাহলে কিন্তু তাদের অবস্থার পরিবর্তন আরো অনেক ভালো হতো আগের চেয়ে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় মাথাপিছু আয়ের পরিমাণ কমে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই হচ্ছে নিম্নগামী হবে। 11 নম্বর যে কারণ মানুষের মাথাপিছু আয় নিম্ন হওয়ার 11 নম্বর কারণটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, যখন রাজনৈতিক অস্থিতিশীলতাও কিন্তু মানুষের মাথাপিছু আয় নিম্ন হওয়ার অন্যতম একটা কারণ। যদি রাজনৈতিকভাবে একটা দেশ অস্থিতিশীল থাকে, ধর্মঘট বলো, হরতাল বলো, এই যে বিপর্যয়গুলো, এর কারণেও হচ্ছে মানুষ ঠিকমতো কাজ করতে পারে না, তখন কি হয়, তখন অটোমেটিকলি এই অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই ব্যাহত হয় এবং মানুষের মাথাপিছু যে আয়টা সেটা অবশ্যই কমে যায়। 12 নম্বর আর লাস্ট যে হচ্ছে কারণ, সেটা হলো সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়নের অভাব। দেখো, একটা দেশকে যদি তুমি যদি ব্যক্তিগতভাবেই চিন্তা করো, যদি তোমার নিজের উন্নয়ন ঘটাতে চাও, সেক্ষেত্রে কি হবে, আমি কত বড় হব বা কি হব না হব, ভবিষ্যৎ পরিকল্পনা যদি করো, সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা মাফিক তোমাকে আগাতে হবে যে আমাকে এটা করতে হবে, এভাবে চলতে হবে, ঠিক আছে? তখন সুষ্ঠু পরিকল্পনা যদি না করো, তোমার জীবনটা কিন্তু যেমন হওয়ার কথা তেমন কিন্তু হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে সব ক্ষেত্রেই পরিকল্পনা অত্যন্ত জরুরি একটা বিষয়। যখন একটা দেশের অর্থনীতির উন্নয়ন সাধন করাটা জন্য অবশ্যই হচ্ছে একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। সুষ্ঠু এই পরিকল্পনাটা হচ্ছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী হতে পারে। তো অবশ্যই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা যখন করবে, শুধুমাত্র পরিকল্পনা একটা করলাম, হ্যাঁ, আর এটার বাস্তবায়ন ঘটালাম না, বা একটা শুরু করলাম, মাঝপথে গিয়ে থেমে গেলাম, এই যে মাঝপথে গিয়ে থেমে যাওয়া, একটা পরিকল্পনা করলাম, এটা ধরলাম, এটা হচ্ছে মাঝপথে থেমে গেলাম, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এই পরিকল্পনার যে সুফল, এটা কিন্তু অবশ্যই হচ্ছে পাবো না। হ্যাঁ, তো যখনই এইভাবে হচ্ছে একটা পরিকল্পনা করা হয়, ওটা আবার ছেড়ে দিয়ে আবার নতুন করে আবার পরিকল্পনা করা হয়, তখন কিন্তু এটার এই যে একটা সুষ্ঠু পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য না হওয়ার কারণে কিন্তু মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অবশ্যই নিম্নগামী হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মানুষের মাথাপিছু আয় নিম্ন হওয়ার কারণ সমূহ, ঠিক আছে? তো এখন আমি আলোচনা করব হচ্ছে এই মাথাপিছু আয় বাংলাদেশের মাথাপিছু আয় কিভাবে বৃদ্ধি করা যায়, এটা নিয়ে আলোচনা করব। মাথাপিছু আয় বৃদ্ধির উপায় সমূহ। মাথাপিছু আয় বৃদ্ধির উপায় সমূহ। মাথাপিছু আয় বৃদ্ধির উপায়। মাথাপিছু আয় যে বৃদ্ধি ঘটানো যায়, এটার কি কি অবস্থা বা কি উপায় বা উপায় যদি অবলম্বন করলে মাথাপিছু আয় বৃদ্ধি করা যায়, তার সেই উপায়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত কৃষির উন্নয়ন। মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে অবশ্যই কৃষির উন্নয়ন মাথাপিছু আয় যদি একটি দেশের মানুষের বৃদ্ধি করা
মানে বৃদ্ধি করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কৃষির উন্নয়ন করার কোনো বিকল্প নাই। কৃষির উন্নয়ন ঘটাতে হলে কি করতে হবে? কৃষির উন্নয়ন ঘটাতে হলে আমাদের অবশ্যই কৃষি খাতের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি খাতের উন্নয়ন করার জন্য তোমাকে আগে যে ফসল হচ্ছে তোমার যে বীজ ব্যবহার করা হতো, তারপরে যে চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা হতো, তারপর কীটনাশক ব্যবহার করা হতো, হ্যাঁ, এই বিষয়ে এই সার বলো এই জিনিসগুলো হচ্ছে একটু পরিবর্তন করতে হবে। আধুনিক যে চাষাবাদ পদ্ধতি আছে সেটি অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে আগের চেয়ে যে উন্নত যে ফলনশীল যে বীজ এগুলো ব্যবহার করতে হবে, যাতে পোকামাকড়ে ফসল বিনষ্ট না করতে পারে। তার জন্য অবশ্যই হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হবে। এরপর যেটা করতে হবে, হ্যাঁ, যে এই যে শুধুমাত্র কৃষির উন্নয়নের সাথে অনেক বিষয় জড়িত, ঠিক আছে, এটা নিয়েই হচ্ছে মনে করো যে কৃষি আর কৃষির উন্নয়ন, এটা নিয়েই তোমাদের একটা চ্যাপ্টার থার্ড ইয়ারে ছিল। হ্যাঁ, তো এটা ডিটেল আলোচনা, হ্যাঁ, এত বেশি যে বলে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটুকু বিষয় সেটুকু আমি আলোচনা করছি, যে কৃষির উন্নয়ন যখন ঘটবে তখন কিন্তু মানুষের মাথা পিছু আয় অবশ্যই হচ্ছে বৃদ্ধি পাবে। এই যে কৃষির ধরো ফসল উৎপাদন করা হলো বিভিন্ন ভাবে, হ্যাঁ, বিভিন্ন উপায় অবলম্বন করে ফসল উৎপাদন করলেই হবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? এরপরে এটার বাজারজাতকরণ করতে হবে। বাজারজাতকরণ এমনভাবে করতে হবে যেন হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এটার সুবিধাটা না নিতে পারে, হ্যাঁ, কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায়। যখন এই সব দিকের উন্নয়ন ঘটবে তখন কিন্তু অবশ্যই হচ্ছে মানুষের মাথা পিছু আয়টা বৃদ্ধি পাবে। এর ফলশ্রুতিতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পোশাক শিল্পের উন্নয়ন। 2 নম্বর, পোশাক শিল্পের উন্নয়ন। পোশাক শিল্পের উন্নয়ন মানুষের অর্থনীতির অন্যতম প্রধান খাতের মধ্যে একটা আসে, যে তৈরি পোশাক। তো পোশাক শিল্পের যদি উন্নয়নই না হয় তাহলে কিভাবে হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে বা অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সাধিত হবে? এই পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার জড়িত রয়েছে, যেমন পোশাক কারখানার পরিবেশ, হ্যাঁ, পরিবেশ বলো, এরপরে আছে হচ্ছে মজুরি কাঠামো নিয়ে একটা তাদের অসন্তোষ রয়েছে শ্রমিকদের মধ্যে। তারপরে এটি বাজারজাতকরণ, হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে তোমার যদি পোশাক খাতের উন্নয়ন করতে হয় তাহলে এইসব বিষয়গুলো উন্নয়ন ঘটাতে হবে। উন্নয়ন যখনই হবে তখন অবশ্যই মানুষের মাথাপিছু আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। 3 নম্বরটা হলো তোমার অন্যান্য শিল্পের উন্নয়ন। অন্যান্য শিল্পের উন্নয়ন, অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, হ্যাঁ, মাঝারি শিল্প। এই যে বিষয়ে শিল্পগুলো রয়েছে, এই শিল্পগুলোর যখন দেখবা যে উন্নয়ন ঘটবে তখন অটোমেটিকলি মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার। সম্পদের পূর্ণ ব্যবহার, সম্পদের পূর্ণ ব্যবহার না হওয়ার কারণেও কিন্তু বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কম। সম্পদ যা আছে সেটা যদি সুষ্ঠু পরিকল্পনা করে সুষ্ঠুভাবে যদি এর ইউজ হয়, প্রপার ইউটিলাইজ হয়, দেন কিন্তু তোমার মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 5 নম্বরটা হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি। দক্ষ জনশক্তি তৈরি। আরেকটি বিষয় খেয়াল করো, মানুষ যদি যত মানুষই হোক, চীনের দিকে খেয়াল করো, যে চীন এত মানুষ, এত জনসংখ্যা তাদের, কিন্তু তাদের প্রত্যেকটাই হচ্ছে জনসম্পদ। তো মানুষ হতে হলে মানুষকে যদি দক্ষ করে তৈরি করা যায় তাহলে প্রত্যেকটি মানুষই কিন্তু এক একটা সম্পদ, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আর তখন
বোঝা হবে না। যখন আমরা শিক্ষিত, প্রশিক্ষিত, কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ মানুষকে যখন দক্ষ করে তুলতে পারবো, তখন কিন্তু এই মাথাপিছু আয়ের পরিমাণটা তখন বৃদ্ধি পাবে। 6 নম্বরটা হলো শিক্ষা বিস্তার। শিক্ষার কোনো বিকল্প নাই। হ্যাঁ, শিক্ষার প্রসারের মাধ্যমেও মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হবে এবং মানুষ তখন হচ্ছে কাজে উদ্বুদ্ধ হবে, জীবনটাকে অন্যভাবে দেখতে চাইবে। হ্যাঁ, তখন মানুষের জীবনযাত্রার মান অটোমেটিকলি বৃদ্ধি পাবে। এর ফলে মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বাড়বে। মূলধন গঠন। মূলধনই যদি না থাকে তাহলে বিনিয়োগ কিভাবে হবে? বিনিয়োগ যদি না হয় তাহলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি হবে? যদি মূলধন এই জন্য হচ্ছে অনেক বাড়াতে হবে। যখন মূলধন বাড়বে, মূলধন গঠিত হবে, দেন হচ্ছে মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 8 নম্বর হচ্ছে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা হচ্ছে, আগেই বলেছি, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী হতে পারে। তো পরিকল্পনার আগে প্রণয়ন করতে হবে, দেন হচ্ছে এটার বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন হলেই কেবলমাত্র মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 9 নম্বরটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। যখন কর্মক্ষেত্র তৈরি হবে, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, তখন কিন্তু মানুষ কাজে ঢুকবে, আর কাজ যখন করবে তখন মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই জন্য যদি কর্মক্ষেত্রই না থাকে তাহলে মানুষ কাজ করবে কিভাবে? এই জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যখন কর্মসংস্থান সৃষ্টি হবে তখন মানুষের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই ছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।